লার্নিং সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 তাদের জন্য নিয়মিত সুপার সাজেশন আমরা আপলোড দিয়ে থাকব এই চ্যানেলে। লার্নিং সায়েন্স মিহাদ এই চ্যানেলটাতে আমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের সায়েন্সের সকল সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ এটা আমরা সাজেশন আপলোড দিয়ে থাকব। তাই যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজেশনগুলো নিয়ে নেন। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো চলতরিৎ। এই চলতরিতের পার্ট 1 অর্থাৎ 1 নাম্বার যেটা পার্ট ছিল সেই 1 নাম্বার পার্ট আমাদের হয়ে গেছে। এটা হলো পার্ট 2। এই 2 নাম্বার পার্টের আমাদের আজকে আমরা যে সমস্যাটা করব সেটা হলো 2 নাম্বার সমাধান। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং খুবই মজার একটা অঙ্ক। তো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমরা এখানে কোনগুলো শ্রেণীতে আছে, কোনগুলো সমান্তরালে আছে সেগুলোকে আগে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম আমাকে বলা হয়েছে গ নম্বরে, গ নং সমাধান বলছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। আচ্ছা, তুল্যরোধ যদি নির্ণয় করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, তার মধ্যে এই দুইটা রোধ সমান্তরালে আছে। যদি শ্রেণী অর্থাৎ শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী একসাথে থাকে তাহলে প্রথমে শ্রেণী বর্তনীর কাজ করতে হবে। অর্থাৎ শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী যদি একসাথে থাকে তাহলে প্রথমে আমাদেরকে কী কাজ করতে হবে? শ্রেণী বর্তনীর কাজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শ্রেণী আছে এবং দুইটা সমান্তরাল আছে। তাহলে আমাদেরকে এই নিয়ম অনুযায়ী আগে শ্রেণীর কাজ করার কথা ছিল, কিন্তু একটা মাত্র শ্রেণীতে আছে, সেখানে আর কি কাজ করব? কোনো কাজ করার দরকার নেই। কিন্তু যদি এমন থাকতো যে এইখানে একটা শ্রেণী, তারপরে এখানে সমান্তরাল, এই একটা সমান্তরাল, এই একটা, এরকমভাবে একটা সার্কিট আছে, তাহলে দেখো এখানে এই দুইটা আছে সমান্তরালে এবং এই দুইটা আছে শ্রেণীতে। তাহলে সর্বপ্রথম অবশ্যই আমরা আগে শ্রেণীর কাজটা করে নিতাম, তারপরে সমান্তরালে কাজটা করতাম। কিন্তু এখানে শ্রেণীতে আছেই একটা, তাহলে এখানে কি কাজ করার কোনো দরকার আছে? নাই, এখানে অটো শ্রেণীর কাজ করে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম লিখতে হবে এখানে R1 = 6 ওহম, R2 = 4 ওহম, R3 = 12 ওহম। আচ্ছা, প্রথম এই দুটা রোধ আমাদের কি আছে? শ্রেণীতে আছে, সমান্তরালে আছে। তাহলে আমরা জানি 1/RP = 1/R1। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম এটা 1 নম্বর রোধ, এটা 2 নম্বর রোধ, এটা 3 নম্বর রোধ। তাহলে আমাদের এই যে এইখানে যে সমান্তরাল আছে, সমান্তরালে কত নম্বর রোধ আছে? 2 নম্বর রোধ আর 3 নম্বর রোধ। তাহলে এখানে আমরা লিখব R2 + 1/R3। তাহলে এখানে 1/RP = 1/R2, R2-র মান কত? 4, 1/R3 তার মান কত? 12, 1/RP। এখানে 4 আর 12, 4 12 আমরা যদি লসাগু করি 4 দ্বারা, 4 হচ্ছে 4, 3 4 12, তাহলে 12 লসাগু। আমরা 12কে 4 দ্বারা ভাগ করলাম, 3 4 12। এবার 12কে আবার 12 দ্বারা ভাগ করলাম, 12 ভাগে 12, 1/RP। 3 আর 1 কত? 4, তার নিচে RP। এবার বিপরীতকরণ করো, তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, 12 ভাগ কত? 4। RP-কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? RP। 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3। তাহলে পুরো ব্যাপারটা আমাদের কি দাঁড়ালো? এই দুটা মিলে, অর্থাৎ এখন সার্কিটটা হয়ে গেছে আমাদের এরকম। এটা হলো আমাদের R1, তার মান হলো 6,
আর এই দুটা মিলে আমরা একটা পাইলাম, তার মান হলো আরপি, এবং তার মান আমরা কত পেলাম 3 ওহম। 3 ওহম। এখন এই দুটা নিশ্চয় কি আছে, এই দুটা নিশ্চয় শ্রেণীতে আছে, তাহলে এই দুটা রোধের কাজ করতে হবে। তাহলে লিখবা আবার, দেখো আবার আর এইচ সমান সমান R1 যোগ আরপি। আসলে কিন্তু এই জায়গায় ছিল R2, কিন্তু R2 বলতে কি বোঝাচ্ছে 2 নম্বর রোধ। 2 নম্বর রোধটা কি, এই দুইটা মিলে যে এখন একটা রোধ হলো সেই রোধটা। এখন R1 এর মান কত, R1 এর মান আমরা দেখতে পাচ্ছি 6 প্লাস আরপি, আরপির মান কত 3, এই যে 3, 6 আর 3 কত হয় 9 ওহম। সুতরাং বর্তনীর তুল্য রোধ 9 ওহম, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এটা গ নম্বর সমাধান। খুব দ্রুত তুলে নাও, তারপরে আমরা ঘ নম্বর সমাধান করি। এরপরে আসো বলছে উদ্দীপকের বর্তনীর সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের কারণে ফিউজটি অক্ষত থাকবে কিনা। অর্থাৎ এইখানে একটা ফিউজ আছে, আমরা দেখতে পাচ্ছি ফিউজের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন বলছে এখানে যে বর্তনীটা দেওয়া আছে সেই বর্তনীর রোধগুলো শ্রেণীতেও আছে সমান্তরালেও আছে। তোমাকে বলা হয়েছে যে সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পরে ওই বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহের কারণে এই ফিউজটা অক্ষত থাকবে নাকি পুড়ে যাবে। যদি পুড়ে না যায় তাহলে আমরা নিশ্চয় বলতে পারবো এটা অক্ষত থাকবে, আর যদি পুড়ে যায় তাহলে তো আমরা বলবো এটা অক্ষত থাকবে না। তো আমরা দেখি যে উদ্দীপকের সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত করলে চিত্রটি হবে নিম্নরূপ। এখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, এবং এইখানে একটা অ্যামিটার আছে 2 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের 6 ওহম, এটা হলো আমাদের 4 ওহম, এটা হলো আমাদের 12 ওহম, এবং এটার ভোল্ট দেওয়া হচ্ছে 12 ভোল্ট। এবার ধরে নাও যে প্রথম যে রোধটা আছে সেটা হলো R1, দ্বিতীয় যে রোধটা আছে সেটা R2, এটা যেটা আছে সেটা R3। তাহলে লেখো এখানে R1 সমান সমান 6 ওহম, R2 সমান সমান 4 ওহম, R3 সমান সমান 12 ওহম। তাহলে এই তিনটা নিশ্চয় কি আছে, সমান্তরালে আছে। আমরা জানি 1/RP সমান 1/R1, 1/R2, 1/R3। এবার সবগুলোর মান বসিয়ে দাও। 1/RP, 1/R1 এর মান 6, এটার মান 4, R3 এর মান 12, 1/RP। তাহলে এখন আমাদের কত হয়, এখানে 4, 6, 12 এর লসাগু আমরা 4 দ্বারা ভাগ করি, 4 হক্কে 4, 6, 3 4 12, 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণা 6, 3 হক্কে 3, তাহলে 3 দুগুণা 6, 4 6 কত হয় 24, 24 লসাগু। 6 দ্বারা 24কে ভাগ করো, 4 6 24, 4 দ্বারা 24কে ভাগ করো, 4 6 24, 12 দুগুণা কত হয় 24। তাহলে 1/RP সমান 4 6 10 আর 2 কত 12 ভাগ 24। এবার আমরা বিপরীতকরণ করি, আরপি ভাগ 1, 24 ভাগ 12, আরপি সমান 24কে 12 দ্বারা ভাগ করো, 12 দুগুণা 24। এবার আবার নিশ্চয় আমরা একটা সূত্র জানি, আই সমান ই ভাগ আরপি, ই ভাগ আর। এখন দেখো এখানে আমাদের কি বের হয়েছে আরপি, তাই এই জায়গায় হয়ে গেল আরপি।
বাট যদি আমাদের এই জায়গাটাতে আর এস বের হতো তাহলে এখানেও কিন্তু নিশ্চয় কী হতো আর এস হতো। তাহলে এই যে ই হলো ভোল্ট, কত ভোল্ট দেওয়া আছে 12 ভোল্ট, আরপির মান হলো 2, 6 দুগুণ কত 12 অ্যাম্পিয়ার। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো রোধকে যদি সমান্তরালে সংযুক্ত করা হয় তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু বর্তনীটিতে যে ফিউজ ব্যবহার করা হয়েছে সেটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফিউজের মধ্যে দিয়ে যদি 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি ফিউজটা অক্ষত থাকবে? কখনোই অক্ষত থাকবে না, কারণ ফিউজটা কি যাবে, পড়ে যাবে। ধরো তোমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা যে তুমি 30 কেজি বার বহন করতে পারবা, তোমার উপরে আমি 50 কেজি ভার দিলাম, তাহলে নিশ্চয়ই কী হবে, তুমি বার বহন করতে পারবে না, পড়ে যাবা, ফেলে দিবা। ঠিক তেমন তাহলে আমরা লিখব যেহেতু I is greater than 2 অ্যাম্পিয়ার, তাই সৃষ্ট তড়িৎ প্রবাহের কারণে ফিউজটি অক্ষত থাকবে না। তাহলে আমাদের এটা আমরা 2 নম্বর সমাধান করলাম। 2 নম্বর সমাধান খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা 3 নম্বর সমাধানের দিকে যাব। দেখো এরপর আমরা 3 নম্বর সমস্যার সমাধান করাবো। আমাদের এখানে বলা আছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তো আমরা যদি এখানে বর্তনীর তুল্যরোধটা বের করতে চাই, আমাদেরকে আগে এই পুরো সিস্টেমটা বুঝতে হবে যে আসলে কোনটা শ্রেণীতে আছে, কোনটা সমান্তরালে আছে। তো আমি আগেই বলছিলাম যে শ্রেণী এবং সমান্তরাল এই দুটা ছোট ভাই এবং বড় ভাইয়ের মতো, বড় ভাই এবং ছোট ভাইয়ের মতো। ছোট ভাই অর্থাৎ একই সাথে যদি বড় ভাই এবং ছোট ভাই থাকে তাহলে আগে কাকে রেসপেক্ট করতে হবে? অবভিয়াসলি বড় ভাইকে রেসপেক্ট করতে হবে। তো একই বর্তনীর মধ্যে যদি শ্রেণী এবং সমান্তরাল থাকে অবশ্যই আগে রেসপেক্ট করতে হবে কাকে? শ্রেণীকে, কারণ শ্রেণী বড় ভাইয়ের মতো কী করে, কাজ করে। তাহলে এইখানে এই বর্তনীতে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী আছে এবং কি আছে, সমান্তরাল আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই বর্তনীটার তুল্যরোধ নির্ণয় করব। তো যেখানে শ্রেণী এবং সমান্তরাল আছে সেটুকু অংশের কথা যদি আমি আগে চিন্তা করি তাহলে আমরা অবশ্যই আগে কিসের কাজ করব? শ্রেণী বর্তনীর কাজ করব। আচ্ছা, পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। তো আমি প্রথমত যে কাজটা করব, ধরো এটা আমাদের প্রথম রোধ, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এটা আমাদের দ্বিতীয় রোধ, এটা আমাদের তৃতীয় রোধ, এবং এটা আমাদের চতুর্থ রোধ, এটা আমাদের পঞ্চম রোধ, এবং এটা আমাদের 6 নম্বর রোধ। আচ্ছা, এখন আমাকে মনে করো এই অংশটা নাই, ডান দিকের যে অংশটা দেখতে পাচ্ছ, মনে করো এই অংশটা নাই। তাহলে আমাদের পুরো সার্কিটটা কেমন হচ্ছে? এই প্রথম রোধ, দ্বিতীয় রোধ এবং তৃতীয় রোধ, তার মধ্যে এই রোধটা কি আছে? শ্রেণীতে আছে। কেন? কারণ ধরো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই যে একটা ঋণাত্মক প্রান্তের সাথে অপরটার ধনাত্মক প্রান্ত সংযুক্ত আছে। এই জন্য এই বর্তনীটা হলো দুইটা শ্রেণীতে, এবং এই দুইটা বর্তনী মিলে যে বর্তনী পাওয়া যাবে সেটার সাথে এইটা আবার কি আছে? সমান্তরালে আছে। তাহলে প্রথমে আমরা এই দুইটার কাজ করে নেই। দেখো এখানে R1 সমান সমান 2 ওহম, R2 সমান সমান 4 ওহম, R3 সমান সমান 6 ওহম, R4 সমান সমান 3 ওহম, R5 সমান সমান 6 ওহম, এবং R6 সমান সমান 9 ওহম। এবং আমরা দেখতে পাচ্ছি এই দুটো বর্তনী প্রথমত শ্রেণীতে আছে। তাহলে লিখবা আমরা জানি RH সমান R1 যোগ R2। R1 এর মান কত? 2, R2 এর মান কত? 4, 2 আর 4 মিলে কত হয়? 6 ওহম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা মিলে একটা বর্তনী হলো। মনে করো এই বর্তনীটার এই বর্তনী মিলে একটা বর্তনী হলো, এবং তার মান হলো
আর এস এবং সেটা সমান সমান 6 ওহম। আর এইখানে যে বর্তনীটা আছে সেটা কিন্তু R3, আর কত 3। এবার ধরো এই অংশটুকু ঠিক এই যে আমি যেটুকু মার্ক করলাম, মনে করো এই অংশটুকু নাই, তাহলে কি হচ্ছে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এখন আমাদের কি অবস্থা আছে, নিশ্চয়ই সমান্তরালে আছে। তাহলে আমরা আবার কি করব, সমান্তরালের সূত্র ফেলবো, অন ভাগ আরপি সমান অন ভাগ প্রথম রোধ। প্রথম রোধ বলতে কি বোঝাচ্ছে, আর এস প্লাস অন ভাগ দ্বিতীয় রোধ। দ্বিতীয় রোধ বলতে কি বোঝাচ্ছে, আর থ্রি। আমি কিন্তু আবারও তোমাদেরকে বলছি যে এই দুটো অংশ মিলে, এই অংশটা আর এই অংশটা মিলে আমরা এই অংশটা পেলাম, আর এই অংশটা আগে থেকেই আছে। তাহলে ধরো এই অংশটুকু নাই, তাহলে এই অংশটা আর এই অংশটা কী অবস্থা আছে, অবশ্যই সমান্তরাল সমবায় আছে। আচ্ছা, এখন অন ভাগ আরপি, অন ভাগ আর এস এর মান কত 6, অন ভাগ R3 এর মান কত 6। তাহলে অন ভাগ আরপি, এখানে লসাগু হলো 6, 6 হকে 6, 6 হকে 6, অন ভাগ আরপি, এক আর একে কত 2, ভাগ 6, বিপরীতকরণ করো, আরপি ভাগ অন, এবার 6 ভাগ 2, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আরপি সমান 6কে 2 দ্বারা ভাগ করো 3 ওহম। অর্থাৎ এখন কি হলো, আমাদের এই দুইটা বর্তনী মিলে আমাদের একটা বর্তনী হলো, এইখানে এটার মান হচ্ছে 3 ওহম। এই দুইটা বর্তনী মিলে এখন একটা হয়ে গেছে এবং সেটা কিন্তু অবশ্যই আরপি। অর্থাৎ এবার আমরা বাম অংশটা যেভাবে কাজ করলাম ঠিক ডান অংশটাও সেভাবে কাজ করো। এবার ধরো এই অংশটা নাই, তাহলে নিশ্চয়ই এইটার এইটা কি আছে, শ্রেণীতে আছে। তাহলে লেখো আবার শ্রেণী আর এস সমান সমান এই অংশটার নাম কি R4 আর এই অংশটার নাম কি R5। তাহলে আর এস সমান R4 এর মান কত 3 এবং R5 এর মান কত 6, আর এস সমান 9 ওহম। এবার দেখো নিশ্চয় এই দুটো মিলে আবার কয়টা হয়ে গেছে, একটা। ধরো এইটার এটা মিলে একটা হয়ে গেছে এবং সেটা হলো আর এস সমান সমান 9 ওহম। এবার দেখো নিশ্চয় এই অংশটা আর এই অংশটা এই দুইটা মিলে আমাদের কি অবস্থা আছে, সমান্তরালে আছে। তাহলে আবার আমরা সমান্তরালের সূত্র ফেলি, অন ভাগ আরপি সমান অন ভাগ প্রথম রোধ বলতে আর এস, এবার অন ভাগ দ্বিতীয় রোধ বলতে কি বোঝাচ্ছে R6। এবার একটা বিষয় আছে, দুইটা যদি আর এস থাকে আমরা বুঝতে পারবো না কোনটা প্রথম অংশ কোনটা দ্বিতীয় অংশ, তাই এটাকে আমরা আর এস অন বানিয়ে দিলাম আর এটাকে আমরা আর এস 2 বানিয়ে দিলাম। তাহলে এখানে যদি 2 হয় নিশ্চয়ই এখানেও কি হবে, 2 হবে। এবার দেখো অন ভাগ আরপি, অন ভাগ আর এস 2 মান কত 9 প্লাস অন ভাগ R6, এবং R6 এর মানও কিন্তু আমরা কত দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি। তাহলে অন ভাগ আরপি, এখানে 9 লসাগু, 1 প্লাস 1, অন ভাগ আরপি সমান 2 ভাগ 9, আমরা বিপরীতকরণ করি 9 ভাগ 2, তাহলে আরপি সমান সমান 4.5 ওহম। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখন এই অংশটার মান, অর্থাৎ পুরো চিত্রটা যদি চিন্তা করি, এই অংশ দেখো, এই অংশ আমরা আরপি পেয়েছি, এই অংশ আরপি পেয়েছি, তাহলে বোঝা যাচ্ছে না কোনটা প্রথম অংশ কোনটা দ্বিতীয় অংশ। তাই আমরা এটাকে কী বানিয়ে দিলাম, 1 বানিয়ে দিলাম, এবং এইটাকে আমরা কী বানিয়ে দিলাম, 2 বানিয়ে দিলাম। এখন যদি আমি চিন্তা করি এই প্রথম অংশ নিয়ে আমি একটা রোধ পাইছি এরকম একটা, এবং তার মান হলো আরপি 1 এবং তার মান কত পেয়েছি আমরা 3 ওহম, এবং দ্বিতীয় অংশটা নিয়ে আরেকটা পেয়েছি সেটা হলো আমাদের কি আরপি 2 এবং তার মান আমরা কত পেয়েছি 4.5। এখন পুরো অংশটা যদি চিন্তা করি তাহলে এই দুটো এখন কি অবস্থা আছে, অবভিয়াসলি শ্রেণীতে আছে। তাহলে লেখো আবার, তাহলে আর এস সমান আরপি 1 যোগ আরপি 2, অর্থাৎ আরপি 1 এবং আরপি 2টা কী অবস্থা আছে, শ্রেণীতে আছে। তাহলে আরপি 1 এর মান কত 3 এবং আরপি 2 এর মান কত 4.5, এই দুটো যদি যোগ করি 7.5 ওহম। অর্থাৎ আমরা দেখো এখানে প্রথমটাতে আর এস 1 ধরেছিলাম, পরেরটাতে আর এস 2 ধরেছিলাম, তাহলে এইবার আমরা আর এস 3 ধরি। সুতরাং বর্তনীর তুল্য রোধ 7.5 ওহম, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটা হলো আমাদের গ নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপর তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও, পরে তুলে নিও।
আচ্ছা, এরপরে ঘ নাম্বারে দেখো বলছে বর্তনীতে প্রদত্ত অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রার কত অংশ হবে। অর্থাৎ এই যে বর্তনী, এখানে আমাদের একটা অ্যামিটার আছে এবং এই বলছে যে এই অ্যামিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা মূল তড়িৎ প্রবাহের কত অংশ, অর্থাৎ পুরো সার্কিটের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার কত অংশ। তো আমরা পুরো সার্কিটের ফুল সার্কিটের বর্তনীর তুল্যরোধ পেয়েছি কত, 7.5। তাহলে আমরা ঘ নাম্বার সমাধান আমরা লিখি, গ হতে পাই বর্তনীর মোট তুল্যরোধ RS3 সমান 7.5 ওহম। আচ্ছা, তাহলে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ I সমান E ভাগ R, কিন্তু এখানে যেহেতু RS3 আছে তাহলে এখানে হয়ে যাবে RS3 এবং এর মানটা দেখো কত ভোল্ট আছে, 30 ভোল্ট ভাগ 7.5 ভাগ করলে 4 এম্পিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো সার্কিটের মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার হিসাব হলো শুধু অ্যামিটার যে সংযুক্ত আছে সেই অ্যামিটারের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। ধরো এই অ্যামিটারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাকে আমরা ধরে নিলাম I প্রাইম। আচ্ছা, অ্যামিটারটা সংযুক্ত আছে কত, R4, R5 এবং R6 এর সাথে। তাহলে কি করতে হবে, এই R4, R5 এবং R6 নিয়ে, এই যে দেখো R4, R5 আর R6, এইটা নিয়ে আমরা যে তুল্যরোধটা পাইছি সেই তুল্যরোধটা কত, 4.5 ওহম। অর্থাৎ এই R4, R5 এবং R6, তাহলে তুমি লেখো প্রদত্ত অ্যামিটার R4, R5 ও R6 এর সাথে সংযুক্ত আছে। এখন R4, R5 ও R6 এর তুল্যরোধ RP2 সমান কত পেয়েছো, 4.5 ওহম। তাহলে এই তিনটার তুল্যরোধ আমরা জানি, এই তুল্যরোধের সাহায্যে আমরা বিভব বের করব। সুতরাং R6 এর দুই প্রান্তের বিভব আমরা জানি I সমান V ভাগ কত R, যেহেতু পুরো সার্কিটের মানে এই অংশটার তুল্যরোধ কত, RP2, তাহলে এখানে হয়ে যাবে RP2। এবার I হলো কি, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ, বর্তনীর মধ্যে দিয়ে টোটাল কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা এখানে পেয়েছি কত, 4, এই যে 4 V এবং RP2-র মান কত, 4.5, V সমান 4 গুণন 4.5, তাহলে V সমান 18 ভোল্ট। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্তনীর যে অ্যামিটার, সেই অ্যামিটারের সাথে কি সংযুক্ত আছে, R6, এবং সেই R6 এর বিভব হলো কত ভোল্ট, 18 ভোল্ট। এবার আমরা দেখব সুতরাং R6 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, আমরা এটাকে I প্রাইম দিলাম, I প্রাইম সমান V ভাগ R, যেহেতু R6 এর কথা বলা আছে এখানে R6 এবং ভির মানটা আমরা কত পেয়েছি, 18, R6 এর মান কত, 9, তাহলে 9 দুগুণ কত, 18, অর্থাৎ 2 এম্পিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম বর্তনীর মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার, আর শুধু যে অ্যাম্পিয়ার আছে অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এখন I ভাগ I প্রাইম, দেখো I এর মান কত, 4, I প্রাইমের মান কত, 2, তাহলে I ভাগ I প্রাইম 2 দুগুণ কত হয়, 4। এবার তুমি লেখো I প্রাইম গুণন 2 সমান কত, I প্রাইম সমান I ভাগ কত, 2। অর্থাৎ এই যে I প্রাইম, এই I প্রাইম আমরা কি ধরেছিলাম যে অ্যামিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে অ্যামিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা যদি I প্রাইম হয়
আর বর্তনীর মধ্য দিয়ে মোট যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা যদি আই হয়, তাহলে আমরা বলতে পারি এই অংশ থেকে যে অ্যামিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা মূল তড়িৎ প্রবাহের অর্ধেক। সুতরাং অ্যামিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তা তার মূল তড়িৎ প্রবাহের অর্ধেক। খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা প্রবলেম সলভ করলাম, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা এসএসসি পরীক্ষা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। হয়তো থিমগুলো একটু চেঞ্জ হতে পারে, যেখানে 6, 4, 2, 1, 2, 3, 4 এইখানে রোধের পরিমাণটা চেঞ্জ হতে পারে, একটা বিষয়। আরেকটা বিষয় হলো অ্যামিটারটা এই জায়গায় না দিয়ে এখানে দিতে পারে, অ্যামিটারটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিতে পারে, যে কোনো জায়গায় দিতে পারে। ধরো অ্যামিটারটা এই জায়গায় আছে, তারপরে আমাদেরকে কি করতে হতো, যদি অ্যামিটারটা এই জায়গায় থাকতো, এই পজিশনে থাকতো, তাহলেও কিন্তু আমাদের কি করা ছিল, এখানেও কিন্তু এই অ্যামিটারটা এই তিনটা রোধের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ R4, R5, R6। সেক্ষেত্রে আমাদের ওই তিনটা দিয়ে কী নেওয়া লাগতো, বর্তনীর তুল্য রোধ নেওয়া লাগতো, এবং শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ হতো। তখন কিন্তু তোমার এই R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা লাগতো। আর R4 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হলে তুমি এইভাবে বিভব পার্থক্য বের করবা, করার পরে এই জায়গাটাতে শুধু চেঞ্জ হতো, এখানে R6 এর জায়গায় এখানে হয়ে যেত কত, R4। ঠিক আছে। একইভাবে অ্যামিটারটা যদি এই জায়গায় না থেকে তোমার মনে করো এই পজিশনে আছে, অ্যামিটারটা এই পজিশনে আছে, তখন আমরা বলতে পারি যে অ্যামিটারটা যে সংযুক্ত আছে সেটা R1, R2 এবং R3। তাহলে আমাকে এখানে লেখা লাগতো R1, R2 এবং R3 এর তুল্যরোধ। আমরা গ নাম্বারে পেয়েছি নিশ্চয়, সেই তুল্যরোধটা লেখা লাগতো। এবং R6 না লিখে আমরা দেখো অ্যামিটারটা সংযুক্ত আছে এখন কার সাথে, R1 এর সাথে, তাহলে আমরা লিখতাম R1 এর দুই প্রান্তের বিভব I সমান V ভাগ, এবং আমরা এই তিনটা নিয়ে যে তুল্যরোধ পাইছি এখানে কিন্তু সেই তুল্যরোধটা ইউজ করতাম। করার পরে আমাদের এখানে অ্যামিটারের কোন অ্যামিটারটা কার সাথে সংযুক্ত আছে, R1, তাহলে এখানে লিখতাম R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ লিখে আমরা এভাবে ভাগ করে দিতাম। নিশ্চয় আশা করি বুঝতে পারছো। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা প্রবলেম সলভ করলাম, এবং যারা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর সাজেশন পেতে চাও, আমরা নিশ্চয় এই ইউটিউব চ্যানেল লার্নিং